পা ওরও আছে, এটা যেন মনে রাখে। তো বেশি হুমকি টুমকি যেন না দেয়। ইলেকশন কমিশন অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এবং আমি মনে করি ব্যবস্থা নেওয়া উচিত। এত বড় আস্পর্ধা, ও নিজেকে ভাবে কি সংবিধানের ঊর্ধ্বে? আগে জাস্টিস ফর আরজি কর একবার মুখে উচ্চারিত হয়েছে। অভিষেক ব্যানার্জি কি একবারও কি তিলোত্তমার বাড়িতে গেছিলেন? তার মা বাবার সঙ্গে দেখা করেছেন? ওদের মধ্যে কোথাও একটা ফিয়ার সাইকোসিস ডেভেলপ করেছে, তৃণমূল 50-এ না নেমে যায়। পা ওরও আছে, এটা যেন মনে রাখে। তো বেশি হুমকি টুমকি যেন না দেয়। পা যেন মনে হচ্ছে শুধু ইলেকশন কমিশনের আর বিজেপিরই রয়েছে, পা ওদের নেই, এটা যেন ভুলে না যায়। এরকম অনেক রাজনৈতিক দলকে আমরা দেখেছি বাংলায়, হুমকি টুমকি তারা দিত, অনেক শাসানি হুমকি বাংলার মানুষ শুনেছে, দেখেছে, কিন্তু তারপরে সেই রাজনৈতিক দলগুলোকেও আজকে দেখা যাচ্ছে। তো সুতরাং এই সমস্ত হুমকি টুমকি দিয়ে লাভ হবে না, যা পারে করুক, মুখে না বলে। এটাই তো ওদের এই সমস্ত বক্তব্য, কথাবার্তা, হুমকি, সেটা ওদের সর্বস্তরের করছে, সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে সকলেই করছে। তাতেই প্রমাণিত হচ্ছে যে ডাল মে কুচ কালা হ্যায়। আমি এত বড় একটা রাজনৈতিক দল, এত বড় নেত্রী, এত কাজ করেছে, এইরকম আকাশচুম্বী যার ভাবমূর্তি, সেই দলের এই ভাষা বা শব্দ বা এত হুমকি দেওয়ার প্রয়োজন পড়ে কেন? দেশ ছেড়ে পালাবেন না, যেখানে যাবেন ঘুরে নিয়ে আসবেন, একদম চিফ ইলেকশন অফিসার, চিফ ইলেকশন কমিশনারের উদ্দেশ্যে। এই সমস্ত কথা বলা যায় না, এই সমস্ত শব্দ কথা বলা যায় না, এবং এই সমস্ত কথা বলার জন্যে ইলেকশন কমিশন অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এবং আমি মনে করি ব্যবস্থা নেওয়া উচিত। এত বড় আস্পর্ধা, ও নিজেকে ভাবে কি সংবিধানের ঊর্ধ্বে, দেশের আইনের ঊর্ধ্বে, ইলেকশন কমিশনের ঊর্ধ্বে, যা খুশি তাই বলছে। অমিত শাহজির সম্পর্কে, ইলেকশন কমিশনের সম্পর্কে বলা যায় যে যেভাবে ওরা স্টেট ইলেকশন কমিশনকে ব্যবহার করে, তাই মনে করছে নাকি যে ইলেকশন কমিশনকেও সেইভাবে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহৃত হচ্ছে, যেভাবে ওরা ওই আরিজ আফতাবকে ব্যবহার করেছিল, বা যেভাবে ওরা স্টেট ইলেকশন কমিশনের অনেককেই ব্যবহার করেছে, এই রাজীব সিনহাকে, সুশান্ত উপাধ্যায়ের কি তার অভিজ্ঞতা, মীরা পান্ডের কি অভিজ্ঞতা, বাংলার মানুষ জানে না যে স্টেট ইলেকশন কমিশনকে ব্যবহার করে কিভাবে ওরা পৌর নিগম, পৌরসভা এবং ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনগুলো করায়। আমি বহুবারের MLA-র দায়িত্ব পালন করেছি, আমি কাউন্সিলরও ছিলাম 10 বছর, 5 বারের বিধায়কও ছিলাম। তবে আমি এই যে রাজনৈতিক সংস্কৃতির আমদানি করেছে তৃণমূল, না, আমি ভাবতেও পারি না, আমি ভাবতেও পারি না। এটা কখনোই ভারতবর্ষের সংস্কৃতি সাধারণ বা রাজনৈতিক, বা বাংলার সাধারণ বা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে এর কোনো মিল খুঁজে আমি পাই না। প্রদীপ করের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তিনি স্লোগান তুলেছেন যে সারা বাংলার একটাই স্বর, জাতির স্বর প্রদীপ কর। প্রদীপ করের মৃত্যুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগে জাস্টিস ফর আরজি কর একবার মুখে উচ্চারিত হয়েছে অভিষেকের, যেটা নিয়ে বিশ্বের 100টা শহরের মানুষ পথে নেমেছিল, 100 দিনেরও বেশি। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ কোথায় গেল জাস্টিস অফ আরজি কর? আজও তো অভয়া, তিলোত্তমার মা বাবার ডুকরে ডুকরে কেঁদে বেড়ায়। তিলোত্তমার চোখ দিয়ে জল নয়, রক্ত বেরিয়েছিল। তার রক্তের কত মূল্যায়ন হয়েছে, মূল্য দিয়েছে বা পেয়েছে বা বিচার পেয়েছে, সেটাও কিন্তু বাংলার মানুষ জানে, দেখেছে। দাদা, আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন যে একটা রাজনৈতিক দল কতটা নিচে নামতে পারে। প্রদীপ বাবু পরিষ্কারভাবে লিখে গেছেন, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। এরপরও বিজেপি রাজনীতি করছে, তাই বলবো এলাকায় বিজেপি নেতারা এলে তাদের ঘিরে ধরবেন, বেঁধে রাখবেন, জানতে চাইবেন বাপ ঠাকুরদার। এই সমস্ত হুমকি অভিষেক না দিয়ে
যদি কিছু পারে যেন সেগুলো করায়। বিজেপির কর্মীরা, নেতারা বাংলার স্বার্থে, বাংলার গণতন্ত্রের স্বার্থে আর বাংলার এই সমস্ত গুন্ডা বদমাস বা এই হুমকির বিরোধিতা করতে গিয়ে যদি তাদের মৃত্যুবরণ করতে হয়, মরবে, মারা যাবে। কিন্তু এই বারবার না বলে যদি পারে তারা যেন এই কাজটা করে দেখায়। তারও একটা কিন্তু পর আছে, সবকিছুর একটা পর আছে। বিরোধীরা একটা অভিযোগ তুলছে যে একদিকে যেরকম ডায়মন্ড হারবারের এই সাংসদ তিনি উস্কে দিচ্ছেন সাধারণ জনমানুষের আবেগকে, অন্যদিকে তিনি আবার বলছেন যে কারো গায়ে হাত না তোলার বিষয়টা সতর্ক করে দিচ্ছেন, যে বলছেন বেঁধে রাখবেন, গায়ে হাত দেবেন না, আমরা কারো গায়ে হাত তুলে দিচ্ছি। একটা কথা বলি, যে এই উস্কানি প্ররোচনা বা এই ধরনের হুমকি ভালো নয়। তার কারণ হলো যে বাংলার মানুষ কখনো কারোর ঔদ্ধত্যকে বরদাস্ত করেনি, কারুর আস্পর্ধাকে, কারুর হুমকিকে কখনো তারা মেনে নেয়নি। এই বাংলা বহু কিছু দেখেছে, এই বাংলা বহু কিছু দেখেছে। তো সুতরাং সেগুলো বাংলার মানুষ ঠিক সময় মতন তার প্রত্যুত্তরও দিয়েছে, এটারও প্রত্যুত্তর ঠিক সময় মতন দিয়ে দেবে। তবে আমি খুব চিন্তিত বা ভাবিত যে এর মধ্যে তো বেশ কিছু মৃত্যু হবে, নার্সিংহোমে, হাসপাতালে, সাধারণ মৃত্যু, নর্মাল ডেথ, অ্যাবনর্মাল ডেথ, এগুলো তো হবে। তো সেইগুলোর সমস্ত সারের কারণ বলে না বসে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি, সেগুলো যে এই মৃত্যুর কারণগুলো, এই SIR এর কারণ, এগুলো যেন বলে না বেড়ায়, এক। আর দুই হচ্ছে যে পুলিশ কমিশনারই তো বলেছে যে অবসাদগ্রস্ত ছিলেন। তো পোস্টমর্টমের আগে, ভিসেরার আগে কি করে বলে দিচ্ছে যে এটা সুইসাইড? সবকিছুই আমি দেখেছি আমাদের মুখ্যমন্ত্রীর আগে আগে বলে দেওয়ার একটা ব্যাপার। যেদিনকে ওই ওই রাতের ঘটনার পরের দিনই আরজি করের যখন এই নেলা খ্যাপাটা অ্যারেস্ট হলো, হ্যাঁ, সেই দিনই কিন্তু আমি বলেছিলাম যে শেষ হয়ে গেল, তদন্ত সব শেষ। মুখ্যমন্ত্রী বলেছিলেন, মমতা ব্যানার্জি, যে এই আসল লোক ধরা পড়েছে, তদন্ত তখনও চলছে, বলছে উনি বলছেন আসল লোক ধরা পড়ে গেছে। তাহলে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী যদি বলে দেন আসল লোক ধরা পড়ে গেছে, তাহলে তদন্তকারী সংস্থা, সে রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, সে আর কি তখন করবে? আর রাজ্যের তখন কলকাতা পুলিশই ছিল তদন্তের দায়িত্বে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদীপ করে বাড়িতে পৌঁছে তার পরিবারকে আশ্বস্ত করে বলছেন যে দোষীদেরকে জেলে আমরা পাঠাবো। না না, সে তো ভালো কথা, জেলে তো পাঠাবেই। তো জেলে পাঠাবো বলতে গেলে তো তার জন্য তো একটা তদন্ত করতে হয়, তার জন্য আইন আছে, আদালত আছে, সেই অনুযায়ী দোষী কেউ থাকলে তো 100 বার। আমরাও তো চাই বাংলার বুকে যত দোষ, অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুর্নীতি, খুন এবং ধর্ষণ হয়েছে, তার প্রতিটা দোষীকে তো বাংলার মানুষ চায় প্রতিটা অপরাধীর বিচার হোক এবং জেল যাত্রা হোক, আমরাও তো চাইছি। কিন্তু প্রশ্নটা হলো যে অভিষেক ব্যানার্জি কি একবারও কি তিলোত্তমার বাড়িতে গেছিলেন? তার মা বাবার সঙ্গে দেখা করেছেন? অভিষেক ব্যানার্জি কি একবার তামান্নার বাড়িতে গেছিলেন? তার মা বাবার সঙ্গে দেখা করেছিলেন? অভিষেক ব্যানার্জি এর মধ্যে বহু জায়গায় বহু ঘটনা ঘটেছে, বহু ঘটনা ঘটেছে। এই হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদেরকে যে খুন করে দেওয়া হলো, সেখানে গেছিলেন? বাংলার বুকে আখ ছাড়, সাধারণ মানুষ নিধন চলছে, মা বোনেদের সম্ভ্রমহানি চলছে, খুন চলছে। তো উনি এই প্রদীপ করের বাড়িতে গেছিলেন, আমি তার জন্য তাকে সাধুবাদ জানাই। কিন্তু বহু জায়গায় কিন্তু তিনি যাননি, সেখানেও কিন্তু তার যাওয়ার দরকার ছিল, উচিত ছিল। তো এটাও কিন্তু বাংলার মানুষ দেখছে। না না, এই তো এর কিছু না, আমি তো বললাম যে এই প্রদীপ করকে SIR এর বিরুদ্ধে ব্যবহার করাটাই উদ্দেশ্য, আর কিছু না। কিন্তু সেটা হবে না, অত সহজ নয়। অভিষেক যেন মনে না করে যে তার সাঙ্গপাঙ্গদের মতন বাংলার সকল মানুষে বিদ্যা, বুদ্ধি, অভিজ্ঞতা, শিক্ষা
যা বোঝাবে তাই বুঝবে এটা যেন মনে না করে। তাকে ঘিরে যে তাদের সাঙ্গপাঙ্গুরা থাকে তাদের বিদ্যা বুদ্ধির মতন বাংলার মানুষের বিদ্যা বা বুদ্ধি। কথা এদিন একদম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অমিত শাহ বা জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার তাদের কারোর বাবার নাম আছে 2002 সালের ভোটার লিস্টে দেখাতে পারবে যারা কমিশনের যদি কারুর বাবা, আমি বলছি এটাকে কি অর্থে বলেছে দেখতে হবে। এটা যদি বাপ তুলে থাকে তির্যক অর্থে বলে থাকে তাহলে আমি এই ধরনের কথাবার্তার তো গালিগালাজ তো এটা, তার উত্তর আমি দিই না। অভিষেক যেন ভুলে না যায় অমিত শাহ ওর বা ওদের করুণায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, ভারতবর্ষের মানুষের ইচ্ছায় গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থার মধ্যে দিয়ে অমিত শাহজি আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। তো সুতরাং কথা হলো এই সমস্ত কথা বলা যায় না, রাজনৈতিক কথাবার্তা নয়, সাধারণ সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতি এই ধরনের কথা বলতে দেয় না। নিশ্চিতভাবে আমি বহুদিন আগে একটা পড়েছিলাম, মনে করতে পারছি না কোন মনীষীর এটা কথা, যে এই ভায়োলেন্স বা এই ধরনের কথাবার্তা বা হুমকি তারাই তখন দেয়, দ্যাট ইজ দ্য লাস্ট রেফিউজ অফ দ্য, যারা ইনক্যাপেবল হয়, সেই ইনকম্পিটেন্ট হয়, তাদের লাস্ট রেফিউজ হচ্ছে ভায়োলেন্স অ্যান্ড ফিলদি ল্যাঙ্গুয়েজ, ইউজ অফ ফিলদি ল্যাঙ্গুয়েজ। আরে এটা একটা বলছি, এটা এই যে বলছে না মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই ফিরাদ বা ওদের আরো অনেকে বলছে, ওদের মধ্যে কোথাও একটা ফিয়ার সাইকোসিস ডেভেলপ করেছে। মানুষ যদি একের পর এক অন্যায় করে, অবিচার করে, ভুয়ো মিথ্যা ওপর যদি তাদের বেশ করে থাকতে হয় এবং সেটা যখন বুঝতে পারছে, দেখতে পাচ্ছে যে ধরা পড়ে যাচ্ছে, তখন তাদেরকে এই সমস্ত কথা তখন বেরিয়ে যায়। মানে এই সমস্ত কথা হচ্ছে সেই তাদের নিজেদের আতঙ্কের বহিঃপ্রকাশ। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর এনআরসির নাম করে আর একটা নাম বাদ দিলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লিতে ঘেরাও করবো, কত ধানে 1 লক্ষ লোক কততে হয় ওদের আমি জানি না, কটা শূন্য 1 লক্ষের পরে আমি জানি না। এক, দুই হচ্ছে পারলে পরে সেটা 1 লক্ষ লোক নিয়ে যাবে দিল্লিতে। দিল্লিতে একটা সরকার আছে, দিল্লিতে একটা প্রশাসন আছে, তাতে কোনো আপত্তি নেই। 1 লক্ষ লোক বাংলা থেকে যদি দিল্লিতে নিয়ে যেতে পারে তাহলে সেটা কিন্তু একটা ব্যাপার, দেখা যাক, সেটাও মানুষ কিন্তু প্রত্যক্ষ করবে। এক, দুই হচ্ছে যে এই সমস্ত কোনো হুমকি কি সংবিধান বদলে দিতে পারে, নিয়ম বদলে দিতে পারে? এই যে বলছে যে এই অমিত শাহজির জন্য, জ্ঞানেশ কুমারজির জন্য নাকি এই প্রদীপ কর মারা গেছে। আচ্ছা, এই যে প্রতি বছর কয়েকটি পরীক্ষা হয় তো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর, এবং অনেক মানুষ আছে যারা ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষা এলে পরেই তাদের শরীর খারাপ করে, মন খারাপ করে, বা রেজাল্ট বেরোলে পরে আমরা শুনি খুবই দুঃখের দুর্ভাগ্যের যে তারা সুইসাইড করে মারা যায়। তাহলে কি রেজাল্ট বেরোনো বন্ধ করে দিতে হবে? পরীক্ষা বন্ধ করে দিতে হবে? প্রদীপ করের মৃত্যুটাকে প্রথমে খুব দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু আগে তো সেটাকে ঠিক করতে হবে। পুলিশ কমিশনার বলেছে অবসাদগ্রস্ত, আর তার তো নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছে, জলজল করছে, আমার কাছেই রয়েছে, এখানে এর মধ্যেই রয়েছে ভোটার লিস্টে প্রদীপ করের নাম। তাহলে এই যে প্রদীপ করের মৃত্যুটাকে আত্মহত্যা বলে যে চালানো, এবং আত্মহত্যাও যদি হয় আমি ধরে নিই, তো তার পেছনে এই অমিত শাহজির, জ্ঞানেশ কুমারজির বা এই এনআরসি বা এই এসআইআর এর সম্পর্কটা কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না। আমি আগেও বলেছি, আবারও বলছি যে আমি ভীতত্রস্ত। এরপরে যত নর্মাল ডেথ হবে সেইগুলোকে, নার্সিংহোম ডেথ, বাড়িতে বা সরকারি হাসপাতালে, সেই মৃত্যুগুলোকে ওই এসআইআর এর কারণ বলে যেন আবার মানে উল্লেখ হতেই থাকবে, এটাও হতে পারে, আমি জানি না। আপনারা যখন এই সমস্ত কথা বলছেন, সামনে নির্বাচন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনাদেরকে
বিজেপিকে 50-এ নামাবো, ক্ষমতা থেকে ব্যান করে দেবো। ঠিকঠাক যদি নির্বাচন হয়, মানুষ যদি ভোট দিতে পারে, আর এই সমস্ত মায়ানমারের রোহিঙ্গা, পাকিস্তানের ভোটার মানে নাগরিক, বাংলাদেশের নাগরিক মানে ভারতীয় নয়, ভারতীয়দের নিয়ে তো কোনো চিন্তা নয়, ভারতীয় মুসলমানদের নিয়েও কোনো চিন্তা নেই তাদের। তারা তো বিভিন্ন জায়গায় ইলেকশন হচ্ছে, তারা ভোট দিচ্ছে না? সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ভোট দিচ্ছে না? তারা সব জায়গায় তো ভোট দিচ্ছে। আবার যে হবে এই কদিন পরে বিহার, সেখানেও তো ভোট দেবে। কিন্তু প্রশ্ন হলো গিয়ে যে ওরা বুক ঠুকে বলতে পারছে না। আমরা যেমন বলছি যে একটা বৈধ ভোটার বাদ যাবে না, আবার এটাও বলছি একটাও অবৈধ ভোটার থাকবে না। এবং অবৈধ ভোটার যদি না থাকে, মৃত ভোটার, অবৈধ ভোটার, এইসব ভোটার যদি না থাকে, আর নির্বাচনটা যদি নির্বাচনের মতন করে মানুষ যেমন চায় করতে পারে, তাহলে তৃণমূল 50-এ না নেমে যায়। 294টা বলছে না কেন অভিষেক? কারণ ও তো 7,11,000 ভোটে যেতে, যেভাবে মডেল, ডায়মন্ড হারবার মডেল, যদি সারা বাংলায় যদি ও ইমপ্লিমেন্ট করতে পারে, ও কেন 50টা ছাড়ছে? 250ই বা কেন বলছে? 294টা বলুক না। এই ঔদ্ধত্যের কথা কিন্তু কংগ্রেস বলতো। ওই যে বলছে না মানুষ শিক্ষা দেবে, ঠিক বলছে অভিষেক, মানুষ শিক্ষা দেবে। মানুষ কংগ্রেসকে শিক্ষা দিয়েছিল 77-এ, মানুষ 2011-এ শিক্ষা দিয়েছিল সিপিএম তথা বামফ্রন্টকে, আর 2026-এ বাংলার মানুষ শিক্ষা দেবে তৃণমূলকে। এই প্রশ্নটা না করলেই নয়। অনুব্রত মণ্ডল বলছেন যে এসআইআর ভালো জিনিস, কি বলবেন? না না, আমি এই সমস্ত লোকের এদের কথাবার্তায় আমি জানি, শুনেছি, এরা কি বললো না বললো এতে কিছু যায় আসে না। তবে এরা পারলে পরে এই প্রেসে না বলে এরা মমতার অভিষেককে বলুক না যে এসআইআর ভালো জিনিস। এই সৌগত রায়, কেষ্ট মানে অনুব্রত, হুমায়ুন, সেখানে গিয়ে বলবে যাক। অথচ এরা বুঝছে, মানে অনুব্রত বুঝছে, হুমায়ুন বুঝছে, অভিষেক মমতা ব্যানার্জি বুঝছে না। কিসের ইঙ্গিত? আমি জানি না কিসের ইঙ্গিত, আমি বলছি যে এরাও বুঝছে যে এসআইআর। আর এই এসআইআর তো মমতা চাইতো। ভোটার লিস্ট নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন, চিৎকার চেঁচামেচি, ইলেকশন কমিশন যাওয়া, পার্লামেন্টে চিৎকার চেঁচামেচি করা, আলোচনা চাওয়া, স্পিকারের দিস্তে দিস্তে কাগজ স্পিকারের চেয়ারে ছুড়ে দেওয়া, এগুলো সব কিন্তু মমতা করেছেন, করিয়েছেন, মিছিলও করিয়েছেন। তারপরে আজকে মানে ক্ষমতায় যাওয়ার জন্য একটা কথা, একটা ধরনের আন্দোলন, আর ক্ষমতায় টিকে থাকার জন্য এসআইআর এর বিরোধিতা করা। 2002-এর এসআইআর নয়, রাজনীতিতে আসেনি, বয়স কম ছিল অভিষেকের, কিন্তু ওর অভিষেক রাজনীতিতে আসার পরে তো ইন্টেন্সিভ রিভিশন দেখেছে, সামারি রিভিশন দেখেছে। এসআইআর নয়, দেখেনি, ও রাজনীতিতে তখন আসেনি।